আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনছেন গল্প কথা বাই রাবেয়া রাবু। আজ আপনাদের জন্য রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ঝিন্দের বন্দি, তৃতীয় পর্ব। ডুবসাঁতার দিয়া খানিকটা দূরে গিয়া আবার সে ভাসিয়া উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা তুলিতে পারিল না। একখানা নৌকার তলায় মাথা ঠুকিয়া গেল। গৌরীর মনে হইল মৃত্যুর আর বিলম্ব নাই। বায়ুর অভাবে ফুসফুস এক্ষুনি ফাটিয়া যাইবে। পাগলের মতো হাত পা ছুড়িয়া সে আরও কিছু দূর গিয়ে মাথা তুলিবার চেষ্টা করিল, কিন্তু এবারও নৌকার তলায় মাথা লাগিয়া তাহাকে মাথা জাগাইতে দিল না। গৌরী তখন নৌকার তলদেশ ধরিয়া চলিতে আরম্ভ করিল। কোথাও না কোথাও নৌকার তলা শেষ হইয়াছে নিশ্চয়ই, সেইখানে গিয়া মাথা জাগাইবে এই তাহার অভিপ্রায়। কিন্তু এদিকে ফুসফুসের অবস্থা সঙ্গীন হইয়া পড়িয়াছে, সংজ্ঞাও প্রায় লুপ্ত। সেই অর্ধচেতনার মধ্যেই মনে হইতেছে নৌকার কিনারা আর মিলিবে না। কতক্ষণ এইভাবে চলিবার পর হঠাৎ কিনারা মিলিল। দুইটা নৌকা ঠোকাঠুকি হইয়া দাঁড়াইয়া আছে। তাহাদের হালের দিকে সামান্য একটু ত্রিকোণ স্থান। সেই সংকীর্ণ স্থানটুকুতে গলা পর্যন্ত জাগাইয়া প্রায় 1 মিনিট ধরিয়া দীর্ঘ কম্পমান কয়েকটা নিঃশ্বাস টানিবার পর গৌরীর মাথাটা কিছু পরিষ্কার হইল। কিন্তু বিপদ তখনও শেষ হয় নাই। গৌরী চারিদিকে তাকাইয়া দেখিল, যত দূর দেখা যায় অগণ্য অসংখ্য নৌকা ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি হইয়া দাঁড়াইয়া আছে, এবং প্রত্যেক নৌকার আরোহী একযোগে অর্থহীন চিৎকার করিতেছে। গৌরীও চিৎকার করিয়া তাহাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিল, কিন্তু সেই বিষম গণ্ডগোলের মধ্যেই তাহার ক্ষীণ কণ্ঠ কেহ শুনিতে পাইল না। গৌরী একবার ভাবিল, নৌকার পার্শ্ব ধরিয়া ঝুলিয়া থাকি, কখনো না কখনো উদ্ধার পাইব। কিন্তু তাহাতেও ভয় আছে। নৌকাগুলা স্রোতের বেগে দুলিতেছে, পরস্পর ঘোষিত হইতেছে। যদি কোনো ক্রমে মাথাটা দুই নৌকার জাতাকলে পড়িয়া যায়, তাহা হইলে গুড়াইয়া একেবারে ছাতু হইয়া যাইবে। সুতরাং ঝুলিয়া থাকাও দীর্ঘকালের জন্য নিরাপদ নয়। মিনিট 5 পরেই অনেকটা সুস্থ হইয়া গৌরী স্থির করিল, এই নৌকার ভিড়ের বাহিরে যাইতে হইবে। নৌকার ভিড় রাজবজরার নিকটেই বেশি, অতএব বজরা হইতে যত দূরে যাওয়া যায় ততই নিরাপদ। গৌরী তখন ভালো করিয়া একবার দিক নির্ণয় করিয়া লইয়া আবার ডুব মারিল। নৌকাগুলার হাল যেদিকেই সেই দিকেই মুক্তির পথ, এই বুঝিয়া সে প্রাণপণে ডুবসাঁতার কাটিয়া চলিল। প্রায় 20 গজ সাঁতার দিয়ে সে আবার ভাসিয়া উঠিল। অনেকটা ফাঁকা আছে। নৌকার ভিড় আছে বটেই, কিন্তু অতটা ঘনীভূত নয়। আপাতত ডুবসাঁতার দিবার আর কোনো প্রয়োজন নেই। সকল নৌকাতেই আলো আছে, কিন্তু সে আলো শোবার জন্য, মজ্জমানকে পথ দেখাইবার জন্য নয়। তিস্তার জল অন্ধকার। গৌরী 2-1টা নৌকার আরোহীদের ডাকিবার চেষ্টা করিয়া ক্লান্তিবশত বিরত হইল। কেহ তাহার ডাক শুনিতে পায় না। সকলেরই বাহেন্দ্রীয় দূরের বজরাটার উপর নিবদ্ধ। গৌরী তখন তীরের দিকে চক্ষু ফিরাইল। দূরে, কত দূরে তাহার ঠিক আন্দাজ হয় না। নদীর কোল হইতে উচ্চ প্রসাদের মূল পর্যন্ত সারি সারি শুভ্র সোপান উঠিয়ে গিয়াছে, যেন কোনো স্বপ্নদৃষ্ট দৈত্যপুরী। ঠান্ডা জলে এতক্ষণ থাকিয়া গৌরীর সমস্ত অঙ্গ অবশ হইয়া আসিতেছিল। সে ওই দৈত্যপুরী লক্ষ্য করিয়া ক্লান্তভাবে সাঁতার কাটিতে লাগিল। ঘাটের আরো কাছে যখন পৌঁছিল, তখন চাঁদের ফিকা আলোয় তাহার মনে হইল যেন ঘাটের শেষ পৈঠের উপর সারি সারি কাহারা দাঁড়াইয়া আছে। গৌরীর হাত পা তখন শিথিল হইয়া আসিতেছে, চক্ষুর দৃষ্টি ধোয়া ধোয়া হইয়া গিয়াছে। ঘাটে পৌঁছিতে আর কত দেরি! না, আর চলে না। দেহ অসাড় হইয়া গিয়াছে। ঘাটের উপর হইতে কে যেন চিৎকার করিয়া কি বলিল, একটু, আর একটু বাকি, এইটুকু সাঁতার কেটে এসো। কাহার গলা? অচল বৌদির না? তবে এটুকু যেমন করিয়া হোক যাইতেই হইবে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় গৌরী জল হইতে সোপানের উপর উঠিল।
তারপর একজনের কুমকুম চর্চিত পায়ের নিকট মাথা রাখিয়া মূর্ছিত হইয়া পড়িল। মূর্ছা ভাঙিতেই গৌরী শটান উঠিয়া বসিয়া চোখ রগড়াইয়া বলিল, মনে পড়েছে, ময়ূরবাহনের হাসি। তারপরে চারিদিকে দৃষ্টিপাত করিয়া একেবারে অবাক হইয়া গেল। দেখিল সে মেজের উপর বসিয়া আছে এবং তাহাকে ঘিরিয়া এক পাল সুন্দরী উৎসুক কৌতূহলী নেত্রে তাহাকে নিরীক্ষণ করিতেছে। যে তরুণীটির কোলে মাথা রাখিয়া সে এতক্ষণ শুইয়াছিল, সে উঠিয়া দাঁড়াইয়া আর একজনকে মৃদুস্বরে বলিল, খবর দে। গৌরী বলিল, ব্যাপার কি? ইয়া আমি কোথায়? ক্রোড়দায়িনী তরুণী চপল হাসিয়া বলিল, আপনি স্বর্গে এসেছেন। তিস্তার জলে ডুবে গিয়েছিলেন, মনে নেই? গৌরী বলিল, তা হবে। আপনারা সব কারা? তরুণী বলিল, আমরা সব অপ্সরী। একটি ন্যায়গোত্র পরিমণ্ডলী রক্তধারা অষ্টাদশী মোহিনীকে দেখাইয়া বলিল, ইনি হচ্ছেন উর্বশী। আরেকটিকে দেখাইয়া, ইনি মেনকা, আর আমি রম্বা। গৌরী গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল, কাঁচা না পাকা? যুবতী খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, আপনিই বিচার করে বলুন দেখি। বলিয়া গৌরীর সম্মুখে বসিয়া নিজের সহাস্য মুখখানি গৌরীর চোখের কাছে তুলিয়া ধরিল। গৌরীও জোহরীর মতো ভালো করিয়া পরখ করিয়া বলিল, নিহাত কাঁচা বলা চলে না, দিব্যি রং ধরেছে। এমন সময় সুন্দরী চক্রের বাহির হইতে একজন বলিল, আহ লক্ষ্মী, কি বেহায়াপনা করছিস, তোরা সব সরে যা। সকলে সরিয়ে গেলেই তন্নি বা হাতের উপর শুষ্ক জামাকাপড় ও তোয়ালে লইয়া গৌরীর কাছে আসিয়া দাঁড়াইল। হাসিয়া বলিল, এখন বেশ সুস্থ বোধ করছেন? গৌরী তাহার দিকে চাহিয়া বলিল, আপনি কি তিলোত্তমা? তন্নি বলিল, না, আমি কৃষ্ণা। কিন্তু পরিচয় পরে হবে, এখন উঠুন, ভিজে কাপড় চোপড়গুলো ছেড়ে ফেলুন। এতক্ষণে নিজের দেহের প্রতি দৃষ্টিপাত করিয়া গৌরী লজ্জায় একেবারে শিহরিয়া উঠিল। মুখ তার বুটিদার ঢিলা হাতার রেশমি পাঞ্জাবি জলে ভিজিয়া গায়ের সহিত একেবারে সাটিয়া গিয়াছে। নিম্নাঙ্গের পট্টবস্ত্র তথৈবচ। সে জড়সড় হইয়া বলিল, এদের সরে যেতে বলুন। কৃষ্ণা সকলের দিকে ফিরিয়া বলিল, তোরা বেরো এখান থেকে। সকলে প্রস্থান করিল। বেহায়া তরুণীটি যাইতে যাইতে বলিল, আচ্ছা, আমরা আসছি, আবার পেয়েছি যখন সহজে ছাড়ছি না। কৃষ্ণা কাপড়গুলো গৌরীর কাছে রাখিয়া বলিল, আমাদের মহলে পুরুষের পাট নেই, তাই পুরুষের কাপড় জোগাড় করা গেল না। এগুলো সব কস্তুরীর, পরে দেখুন, স্বস্তি যদি না পান সুখ পাবেন নিশ্চয়ই। বলিয়া মুখ টিপিয়া হাসিয়া প্রস্থান করিল। কোথায় আসিয়া পড়িয়াছে তাহা বুঝিতে গৌরীর বাকি ছিল না। সে মনে মনে ভারী একটা কৌতুকপূর্ণ আনন্দ অনুভব করিতে লাগিল। ঝড়োয়ার পুরো ললনাদের এই অসংকোচ রং তামাশা তাহার মনকে যেন এক নতুন রসে অভিষিক্ত করিয়া দিল। সে ভাবিল, যুবক যুবতীর মধ্যে এমন সুন্দর, এমন অবাধ স্বচ্ছন্দে মেলামেশা ভারতবর্ষের আর কোথাও নেই। গৌরী বিবাহিত হইলে বুঝিতে পারিত, বিবাহের রাত্রে নতুন বরকে লইয়া ঠিক অনুরূপ ব্যাপার বাংলাদেশের ঘরে ঘরে ঘটিয়া থাকে, এবং নতুন জামাইয়ের সম্মুখে ঘোমটা ও পর্দা বাঙালির অন্তঃপুর হইতে ও নিমিষে অন্তর্হিত হইয়া যায়। কাপড় তুলিয়া লইয়া গৌরী দেখিল সেখানা 6 ইঞ্চি চওড়া পাড়যুক্ত ময়ূরকণ্ঠী শাড়ি। মনে মনে হাসিয়া গৌরী সেখানা পরিধান করিল, কিন্তু জামা পরিতে গিয়েই লজ্জায় তাহার মুখখানা লাল হইয়া উঠিল। ছি ছি, কৃষ্ণা যে বলিয়াছিল স্বস্তি না পান সুখ পাবেন, তার অর্থ এই? গৌরী তাড়াতাড়ি সেটাকে তোয়ালে ঢাকা দিয়া রাখিয়া দিল। মনে মনে একটু রাগও হইল। কৃষ্ণা বাহিরে বেশ ভালো মানুষটি, লক্ষ্মীর মতো চপলা নয়, কিন্তু ভিতরে ভিতরে তাহার এত কুবুদ্ধি। দাঁড়াও, তাহাকে জব্দ করিতে হইবে। উত্তরীয়খানা ভালো করিয়া গায়ে জড়াইয়া লইতেই কৃষ্ণা পুনঃপ্রবেশ করিল। বলিল, হয়েছে, এবার আসুন আমার সঙ্গে। গৌরী জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে?
কৃষ্ণা বলিল, আমি যেখানে নিয়ে যাব। অত কৌতূহল কেন? গৌরী বলিল, বেশ, চলো। তোমার শাস্তি কিন্তু তোলা রইল। নিরীহভাবে কৃষ্ণা জিজ্ঞাসা করিল, শাস্তি কিসের? গৌরীও পাল্টা জবাব দিল, অত কৌতূহল কেন? শাস্তি যখন পাবে তার কারণও জানতে পারবে। কৃষ্ণা গৌরীকে মর্মরের সিঁড়ি বাহিয়া উপরে লইয়া চলিল। সিঁড়ি উঠিতে উঠিতে জিজ্ঞাসা করিল, কি হয়েছিল বলুন তো? আমরা সবাই ঘাটে দাঁড়িয়ে জলবিহার দেখছিলাম, এমন সময় একটা ভারী গণ্ডগোল শুনতে পেলাম। তার কিছুক্ষণ পরেই আপনি ভাসতে ভাসতে আমাদের ঘাটে এসে হাজির হলেন। গৌরী বলিল, কি যে হয়েছিল সেটা আমি এখনো ভালো রকম বুঝতে পারিনি। বাটুল থেকে যেমন গুলি বেরিয়ে যায় তেমনি ছিটকে কিস্তার জলে পড়েছিলুম, এটুকুই মনে আছে। দ্বিতলে উঠিয়া একটা দরজার সম্মুখে কৃষ্ণা দাঁড়াইল। এক হাতে পর্দা সরাইয়া মৃদু কণ্ঠে বলিল, ভিতরে যান। গৌরীর মনে হইল সে যেন তাহার জীবনে এক মহারহস্যের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে। বুকের ভিতরটা দুরু দুরু করিয়া উঠিল। সে কৃষ্ণাকে জিজ্ঞাসা করিল, আর তুমি? অল্প হাসিয়া কৃষ্ণা বলিল, আমিও আছি, আপনি আগে যান। একটু ইতস্তত করিয়া গৌরী ঘরে প্রবেশ করিল। প্রথমটা গৌরী ঘরের মধ্যে কাহাকেও দেখিতে পাইল না। ঘরটি প্রকাণ্ড, চমৎকারভাবে সাজানো, কিন্তু আসবাবের বাহুল্য নাই। ছাদ হইতে চারটি বহু শাখাযুক্ত ঝাড় সোনালি জিঞ্জিরের ঘরের চারিকোণে ঝুলিতেছে। তাহাদের শাখায় শাখায় অসংখ্য দ্বীপ। ঘরের কোণে কোণে আবলুস কাঠের তেপায়ার উপর প্রায় 2 ফুট উঁচু পিতলের নারী মূর্তি। মূর্তিগুলি অর্ধলগ্ন। এক হাতে স্থলিত বস্ত্র বুকের কাছে ধরিয়া আছে, অপর হস্তটি উদ্ধৃত। সেই হস্তে ধৃত অর্ধস্ফুট কমলাকৃতি পাত্র হইতে মৃদু মৃদু সুগন্ধি ধূম উত্থিত হইতেছে। ঘরের মেঝেই কোনো আস্তরণ নাই। পঙ্খের কাজের উপর নানা বর্ণের ঝিনুক বসাইয়া অপূর্ব কারুকার্য করা হইয়াছে। 3 দিকের দেয়ালে 10 ফুট উচ্চ দরজা ভারী মখমলের পর্দা দিয়া ঢাকা। চতুর্থ দিকে একটি বাতায়ন দিয়া কিস্তার দৃশ্য চোখে পড়ে। ঘরে কেহ নাই দেখিয়া গৌরী বিস্মিত হইয়া চারিদিকে চাহিল। পিছন ফিরিতেই দেখিল যে দরজা দিয়ে সে প্রবেশ করিয়াছে তাহার বাহিরে দাঁড়াইয়া কৃষ্ণা হাসিতেছে, এবং ঘরের ভিতরে সেই দরজারই অনতি দূরে আরেকটি নারী মূর্তি দাঁড়াইয়া আছে। সেই মূর্তিটির দিকে চাহিয়া কয়েক মুহূর্তের জন্য গৌরীর হৃদ স্পন্দন যেন রুদ্ধ হইয়া গেল। ফল ফুল লতাপাতার সহিত তুলনা করিয়া সে রূপের বর্ণনা করা অসম্ভব। চুলচেরা বিশ্লেষণ করিতে যাওয়াও মূঢ়তা, কারণ বিশ্লেষণের শরীরটাই ধরা পড়ে, রূপ ধরা পড়ে না। গৌরী নিস্পন্দ পক্ষে সেই অপরূপ মূর্তির দিকে তাকাইয়া রহিল। তাহার মনে হইল সে যেন অজন্তার একটি জীবন্ত চিত্র দেখিতেছে। তেমনি অপূর্ব ভঙ্গিতে কাপড়খানি পরা, চেলিটি তেমনি মধুর শাসনে উর্দাঙ্গের চপল লাবণ্য সংযত করিয়া রাখিয়াছে। উত্তরীয়খানি তেমনি স্বচ্ছভাবে দেহটিকে যেন চন্দ্রকিরণে ঢাকিয়া রাখিয়াছে। চলি ও নিবিড় মধ্যবর্তী স্থানটুকু তেমনি নির্লজ্জভাবে অনাবৃত। মাথায় তেমনি বিচিত্র সুন্দর কবরী বন্ধ, হস্তে তেমনি অপরিস্ফুট লীলাকমল। গৌরী নিঃশ্বাস ফেলিতে ভুলিয়া গেল। জীবন্ত ছবিটির চোখ দুইটি একবার কাঁপিয়া খুলিয়া গিয়া আবার তৎক্ষণাৎ নত হইয়া পড়িল। একটি ছোট্ট হাসির শব্দে গৌরী চমকিয়া চেতন ফিরিয়া পাইল। সহসা তাহার অন্তরাত্মা কাঁপিয়া উঠিল। সে কোথায় আসিয়াছে? এ কোন নন্দনবনে অনধিকার প্রবেশ করিয়াছে? কৃষ্ণা হাসিতে হাসিতে আসিয়া ছবির হাত ধরিয়া বলিল, দুজনেই যে চুপচাপ, চিনতে পারছ না নাকি? তা হবে, চোখের দেখা তো ইতিমধ্যে হয়নি, সেই যে 8 বছর বয়সে একবার হয়েছিল। আচ্ছা, আমি না হয় নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন দেবপাদ মহারাজ শঙ্কর সিং, তোমার বর। আর ইনি দেবী কস্তুরীবাই, আপনার রানী। আর কি, পরিচয় হয়ে গেল, এবার তাহলে আমি যাই। কস্তুরীবাইয়ের
রজনীগন্ধার কলির মতন আঙ্গুলগুলি কৃষ্ণার হাত চাপিয়া ধরিল। কৃষ্ণা তখন কানে কানে বলিল, আচ্ছা আমি যাব না, রইলাম, কিন্তু তোমার প্রভু সাঁতার কেটে আজকের দিনে দেখা করিতে এসেছেন, তাকে অভ্যর্থনা করো। বলিয়া হাত ধরিয়া তাহাকে গৌরীর সম্মুখে লইয়া আসিল। গৌরী অপরাধীর মতো দ্রুত স্পন্দিত বক্ষে দাঁড়াইয়া রহিল। তাহার মনে হইল সে ছদ্মবেশে চোরের মতো পরম্ব অপহরণ করিতেছে। এই প্রীতির রত্নাগারে প্রবেশ করিবার তাহার অধিকার নাই। কস্তুরী গৌরীর পায়ের কাছে নত হইয়া প্রণাম করিল। গৌরী অত্যন্ত সংকুচিত হইয়া বলিল, থাক থাক, হয়েছে। কৃষ্ণা বিদ্যুৎ চপল চক্ষে চাহিয়া বলিল, আপনি জল থেকে উঠেই ওর রাঙা পা দুখানির উপর মুখ রেখে শুয়ে পড়েছিলেন, তাই উনি সেটা ফেরত দিলেন। গৌরী দেখিল কস্তুরীর গাল দুইটি লজ্জায় রাঙা হইয়া উঠিয়াছে। সেও দেখা দেখি অত্যন্ত লাল হইয়া উঠিল। তারপর লজ্জা দমন করিয়া সহজভাবে কথা বলিবার চেষ্টা করিয়া বলিল, কি শুভক্ষণে জলে পড়ে গিয়েছিলাম তা এখন বুঝতে পারছি। কৃষ্ণা কস্তুরীর গা ঠেলিয়া বলিল, নাও, জবাব দাও, আমি বারবার তোমার হয়ে কথা কইতে পারি না। কস্তুরীর ঠোঁট দুইটি একটু কাঁপিয়া উঠিল। সে নতনয়নে ধীরে ধীরে বলিল, আপনার যে আঘাত লাগেনি এই আমাদের সৌভাগ্য। গলাটি একটু ভাঙা ভাঙা, কথাগুলি বাদো বাদো, কিন্তু গৌরীর মনে হইল এমন মিষ্ট কণ্ঠস্বর বুঝি আর কাহারও নাই। আরো শুনিবার আশায় সে সতৃষ্ণভাবে কস্তুরীর মুখের পানে চাহিয়া রহিল। দুজনেই কিছুক্ষণ নীরব। কস্তুরী নতমুখী, নখ দিয়া পদ্মের পাতা ছিঁড়িতেছে। কৃষ্ণা হাসিয়া উঠিল, সব কথা ফুরিয়ে গেল? আর কথা খুঁজে পাচ্ছ না? বেশ, তাহলে এবার একটু জলযোগ হোক, আসুন। ঘরের মধ্যস্থলে মেজের উপর কার্পেটের আসন বিছাইয়া জলযোগের আয়োজন সজ্জিত করা ছিল। মেজের কারুকার্যের জন্য এতক্ষণ তাহা গৌরীর চোখে পড়ে নাই। সোনার থালায় ফলমূল ও মিষ্টান্ন সাজানো ছিল। গৌরী দেখিয়া আপত্তি করিয়া বলিল, এত রাত্রে আবার এসব কেন? কৃষ্ণা বলিল, রাত এমন কিছু বেশি হয়নি, বসুন, রাত্রির আহারটা না হয় এখানেই সম্পন্ন হলো, ক্ষতি কি? আজকের দিনে আপনাকে সামনে বসিয়ে খাইয়ে সখীর কত তৃপ্তি হবে সেটাও ভেবে দেখুন। অনিচ্ছা সত্ত্বেও গৌরী আসনে বসিল। কস্তুরী কৃষ্ণার কানের কাছে মুখ লইয়া গিয়া চুপচুপে বলিল, তুমি খাও, আমি চললাম। কৃষ্ণা বলিল, তা কি হয়? তুমি বসে না খাওয়ালে উনি খেতে পারবেন কেন? গলা খাটো করিয়া বলিল, তাছাড়া মহামান্য অতিথির অমর্যাদা হবে যে। দুই সখীতে মেজের উপর বসিল। গৌরী নীরবে আহার সম্পন্ন করিয়া জলের পাত্রটা তুলিয়া লইয়া দেখিল তাহাতে লাল রঙের পানীয় রহিয়াছে। এই কয়দিনে ঝিনতে থাকিয়া সে জানিতে পারিয়াছিল যে এখানে সংযত মাত্রায় সুরা পান করার দোষের নয়, এমনকি ছেলে বুড়ো স্ত্রী পুরুষ সকলেই তাহা অসংকোচে করিয়া থাকে। সুতরাং এ পাত্রের লাল পানি যে কোন দ্রব্য তাহাতে তাহার সন্দেহ রহিল না। সে পাত্রটি নামাইয়া রাখিয়া বলিল, আমাকে একটু সাদা জল দিন, মদ আমি খাই না। কৃষ্ণা বিস্ফোরিত নেত্রে চাহিল। গৌরী নিজের ভুল বুঝিতে পারিয়া চট করিয়া সামলাইয়া লইল, অর্থাৎ ছেড়ে দিয়েছি, আর খাই না। ঝিন্দের শঙ্কর সিং যে ওই রক্তবর্ণ তরল পদার্থটি কিছু অধিক মাত্রায় সেবন করিয়া থাকেন এ কথা ঝড়োয়ার রাজপ্রসাদে অবশ্য অবিদিত থাকিবার কথা নয়। কস্তুরীর মুখ সহসা আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। সে চোখ দুটি একবার গৌরীর মুখের পানে তুলিয়াই আবার নত করিয়া ফেলিল, কিন্তু এই পলকের দৃষ্টিপাতেই তাহার মনের প্রীতি প্রফুল্ল কথাটি প্রকাশ হইয়া পড়িল। গৌরী সারা দেহে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। কৃষ্ণা দ্রুত পদে জল আনিতে উঠিয়া গেল। গৌরী ও কস্তুরী মুখোমুখি বসিয়া রহিল। দুইজনেই সংকুচিত। গোপনে কস্তুরীর দেহ আলোড়িত করিয়া লজ্জার একটা ঝড় বহিয়া গেল। ওড়নাখানা সে গায়ে ভালো করিয়া জড়াইয়া বসিল। দুইজনে মুখোমুখি কতক্ষণ চুপ করিয়া বসিয়া থাকা যায়। এদিকে কৃষ্ণাও বোধ করি দুষ্টামি করিয়া ফিরিতে দেরি করিতেছে। গৌরী কণ্ঠের জড়তা দূর করিয়া আস্তে আস্তে বলিল, মদ আমি ছেড়ে দিয়েছি, প্রতিজ্ঞা করেছি জীবনে আর ও জিনিস ছোব না।
কথাটা বলিয়া সে মনে মনে ক্ষুব্ধ হইয়া উঠিল। কেন সে অকারণে এই মিথ্যা কথাটা বলিতে গেল? মদ সে ধরিলই বা কবে, ছাড়িলই বা কবে? শঙ্কর সিংহের ভূমিকায় অভিনয় করতে হয়তো প্রয়োজন আছে, কিন্তু তাই বলিয়া অপ্রয়োজনে মিথ্যাচারের কি আবশ্যক? সে নিজের উপর ভিতরে ভিতরে বিরক্ত হইয়া উঠিল। কিন্তু যে বস্তুটির লোভে সে নিজের অজ্ঞাতসারে ও কথা বলিয়াছিল, তাহাও পাইতে বিলম্ব হইল না। আবার তেমনি একটি চকিত সলজ্জ চাহনি সুস্মিত সপ্রশংস প্রসন্নতার রসে তাহাকে অভিষিক্ত করিয়া দিয়া গেল। কি আশ্চর্য চক্ষু, কি অপূর্ব সম্মোহন দৃষ্টি! গৌরী মাথা হেট করিয়া ভাবিতে লাগিল, এমন সুন্দর লজ্জা সে আর কোথায় দেখিয়াছে? ইহারা পুরুষের সম্মুখে অসংকোচে বাহির হয়, ঘোমটার বালাই নাই, অথচ ভাবভঙ্গিতে কোথাও এতটুকু সম্ভ্রম শালীনতার অভাব নাই। বাঙালির মেয়েরা কি ইহাদের চেয়ে অধিক লজ্জাশীলা? জলের গ্লাস লইয়া কৃষ্ণা ফিরিয়া আসিল, বলিল, ওদের আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না, ওরা আসছে সদল বলেই এই ঘরে চড়াও করতে। জল পান করিয়া গৌরী আসনে উঠিয়া দাঁড়াইল। কৃষ্ণা পানের বাটা কস্তুরীর হাতে দিয়া বলিল, নাও, বরকে পান দাও। একটু হাসিয়া একটু লাল হইয়া কস্তুরী পানের বাটা দুই হাতে ধরিয়া গৌরীর কাছে আসিয়া দাঁড়াইল। গৌরী সোনালি তবক মোড়া পান তুলিয়া লইয়া মুখে পুরিল। এমন সময় আর কোনো বাধা না মানিয়া সখীর দল এক ঝাঁক প্রজাপতির মতো ঘরে ঢুকিয়া পড়িল। তাহাদের কিঙ্কিণী পায়জোরের শব্দে ঘর মুখরিত হইয়া উঠিল। সকলে আসিয়া গৌরীকে ঘিরিয়া ধরিল। লক্ষ্মী কপট অভিমানী সুরে বলিল, সখীকে পেয়ে আমাদের ভুলে গেলেন? সখী বুহের বাহিরে কস্তুরী কৃষ্ণার গলা জড়াইয়া কানে কানে বলিল, তোরা এখন যা হয় কর, আমি পালাই, বলিয়া অলক্ষ্যে ঘর ছাড়িয়া প্রস্থান করিল। কিছুক্ষণ লক্ষ্মীর সহিত রং তামাশার পর গৌরী কৃষ্ণাকে ডাকিয়া বলিল, একটা বড় ভুল হয়ে গেছে। সিংগড়ে খবর পাঠানো হয়নি, তারা হয়তো ভাবছে আমি। কৃষ্ণা বলিল, খবর অনেক আগে পাঠানো হয়েছে। আপনার স্মরণশক্তির যেরকম অবস্থা প্রজাদের পক্ষে মোটেই শুভ নয়। গৌরী বলিল, প্রজাপতিদের মধ্যে পড়ে প্রজাদের কথা ভুলে যাওয়া আর বিচিত্র কি? কৃষ্ণ বলিল, আমরা কি প্রজাপতি? গৌরী হাসিয়া বলিল, সবাই নয়, তুমি ভীমরুল। ভ্রুভঙ্গি করিয়া কৃষ্ণ বলিল, কেন? আমি ভীমরুল কেন? গৌরী বলিল, মধুর দিকেও তোমার লোভ আছে, আবার হুল ফোটাতেও ছাড়ো না। বাঁকা হাসিয়া কৃষ্ণ বলিল, কখন হুল ফোটালাম? গৌরী একবার চারিদিকে চাহিয়া দেখিল কস্তুরী নাই। ভৎসনাপূর্ণ চক্ষু কৃষ্ণার দিকে ফিরিয়া বলিল, তোমার শাস্তি ক্রমেই বেড়ে যাচ্ছে। ভেবেছিলাম অল্প শাস্তি দিয়ে ছেড়ে দেব, কিন্তু তার হতে দিলে না। কৃষ্ণ বলিল, সে কি, আপনার জন্য এত করলুম, তবু শাস্তি বেড়ে গেল? ঘাড় নাড়াইয়া গৌরী বলিল, হ্যাঁ। কি করলে শাস্তি থেকে রেহাই পাবো বলুন তো? গৌরী উত্তর দিতে যাইতেছিল, এমন সময় এক প্রৌঢ়া পরিচারিকা আসিয়া কৃষ্ণার কানে কানে কি বলিল। কৃষ্ণা পরিহাস ত্যাগ করিয়া বলিল, সর্দার ধনঞ্জয় এসেছেন, বাহির মহলে আপনার জন্য অপেক্ষা করছেন। এত শীঘ্র? গৌরীর মুখখানা একটু ম্লান হইয়া গেল। সে যে আরেকজনের চরিত্র অভিনয় করিতেছে তাহা স্মরণ হইল। তবু হাস্যমুখে সকলের দিকে ফিরিয়া বলিল, আজ তাহলে চললাম। স্বর্গে আসবার ইচ্ছে হলে আবার কিস্তার জলে ডুব দেয়া যাবে, কি বলো রম্বাবাই? বোধ হয় আগে হইতে মন্ত্রণা ছিল। সকলে একসঙ্গে হাত পাতিয়া বলিল, আমাদের বকশিস? কি বকশিস চাও? আপনি যা দেবেন। আচ্ছা বেশ, আমার সঙ্গে তো এখন কিছু নেই, এমনকি এই কাপড়টা পর্যন্ত ধার করা। আমি তোমাদের বকশিস পাঠিয়ে দেব। ভালো কথা, তোমাদের বিয়ে হয়েছে? লক্ষ্মী বলিল, না, আমরা সবাই কুমারী, শুধু কৃষ্ণার বিয়ে ঠিক হয়ে গেছে। গৌরী বলিল, আচ্ছা বেশ, তাহলে কৃষ্ণা ছাড়া আর সকলকে একটি করে বকশিস পাঠিয়ে দেব। কৌতূহলী লক্ষ্মী জিজ্ঞাসা করিল, কি বকশিস দেবেন? একটি করে বর, বলিয়া হাসিতে হাসিতে কৃষ্ণাকে সঙ্গে করিয়া প্রস্থান করিল।
অন্দর ও সদরের সন্ধিস্থলে কৃষ্ণা বিদায় লইল। বলিল, আমার শাস্তি কিসে লাঘব হবে তা তো বললেন না। আজ নয়, যদি সুবিধা হয় আরেকদিন বলবো। একটা দীর্ঘশ্বাস চাপিয়া প্রতিহারীর অনুসরণ করিয়া গৌরী সদর মহলে প্রবেশ করিল। মজলিস ঘরে ঝড়োয়ার মন্ত্রী অনঙ্গদেও এবং কয়েকজন উচ্চপদস্থ রাজকর্মচারী ধনঞ্জয় ও রুদ্ররূপকে সসম্মানের মধ্যে বসাইয়া আদর আপ্যায়ন করিতেছিলেন। স্বভাবতই নদীবক্ষে দুর্ঘটনার কথা হইতেছিল। ধনঞ্জয় একটি সম্পূর্ণ কাল্পনিক আখ্যায়িকা রচনা করিয়া বুঝাইতেছিলেন যে ব্যাপারটা নিতান্তই দৈব দুর্ঘটনা। এমন সময় গৌরী আসিতেই সকলে সসম্ভ্রমে গাত্রোত্থান করিয়া দাঁড়াইলেন। ধনঞ্জয় দ্রুতপদে কাছে আসিয়া সামরিক প্রথায় অভিবাদন করিয়া কুশল প্রশ্ন করিলেন, মহারাজ অক্ষত আছেন তো? কোনো প্রকার অসুস্থতা বোধ করছেন না? গৌরী হাসিয়া বলিল, কিছু না, বরঞ্চ ভালোই বোধ করছি। কিন্তু তোমার চেহারাখানা তো ভালো ঠেকছে না সর্দার, চোট পেয়েছ? ধনঞ্জয় হাসিলেন। হাসিটা কিন্তু আমোদের নয়। বলিলেন, বিশেষ কিছু নয়, শরীরের চোট সামান্যই লেগেছে, কিন্তু সে যাক। অনঙ্গদেবের দিকে ফিরিয়া বলিলেন, এখন অনুমতি করুন, রাজাকে নিয়ে আমরা সিংগড়ে ফিরি। সেখানে সকলেই অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে আছেন। মন্ত্রী অনঙ্গদেও ঝড়োয়ার পক্ষ হইতে রাজার বিপন্ন মুক্তিতে আনন্দ ও অভিনন্দন প্রকাশ করিয়া শেষে বলিলেন, কিন্তু আজ রাত্রিটা মহারাজ এই পুরে বিশ্রাম করলে হতো না? মহারাজের শুভকামন এতই আকস্মিক যে আমরা তার যোগ্য সম্বর্ধনা করবার অবকাশ পেলাম না। ধনঞ্জয় দৃঢ়ভাবে ঘাড় নাড়িয়া বলিলেন, তা সম্ভব নয়। আজ রাত্রে মহারাজকে রাজধানীতে ফিরিতেই হইবে। পরে মহারাজকে সম্বর্ধনা করবার আপনারা অনেক সুযোগ পাবেন। আজ অনুমতি দিন। অনঙ্গদেও সহাস্যে বলিলেন, উনি এখন আমাদেরও মহারাজ, ওর ইচ্ছে আমাদের কাছে আদেশ। তাহার সপ্রশ্ন দৃষ্টির উত্তরে গৌরী ঘাড় নাড়িল। ভালো 50 জন সওয়ার সঙ্গে দিই। একটু চিন্তা করিয়া ধনঞ্জয় বলিলেন, তা দিন। মহারাজ জীবিত আছেন সংবাদ পেয়েই আমি রুদ্ররূপকে নিয়ে ঘোড়া ছুটিয়ে চলে এসেছি। পার্শ্বচর আনবার কথা মনেই হয়নি। অল্পকাল মধ্যেই সম্মুখে ও পশ্চাদে 50 জন বল্লমধারী ঘোর সওয়ার লইয়া 3 জন অশ্বারোহণে বাহির হইয়া পড়িলেন। পথে কোনো কথা হইল না। গৌরী ঘোড়ার উপর বসিয়া হেঁট মুখে নিজের চিন্তায় মগ্ন হইয়া রহিল। তিস্তা সেতু পার হইয়া সিংহরে পদার্পণ করিবার পর ধনঞ্জয় একবার মাত্র কথা কহিলেন। তীক্ষ্ণ চক্ষু তুলিয়া গৌরীকে প্রশ্ন করিলেন, রানীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? গৌরী নিদ্রোত্থিতের মতো মুখ তুলিয়া বলিল, হয়েছিল। ধনঞ্জয় আর কিছু জিজ্ঞাসা করিলেন না, কিন্তু তাহার মুখ ভীষণ অন্ধকার ও ভ্রুকুটি কুটিল হইয়া উঠিল। সিংগড়ে প্রসাদের একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রকোষ্ঠে গোপন মন্ত্রণা সভা বসিয়াছিল। গৌরী, ধনঞ্জয় ও বজ্রপাণি গালিচার উপর আসীন ছিলেন। রুদ্ররূপ দাঁড়ে দাঁড়াইয়া পাহারা দিতেছিল। রাত্রি 11টা বাজিয়ে গিয়াছে। নগরে আমোদ প্রমোদ রাজার মৃত্যুর সংবাদে থামিয়া গিয়েছিল, কিন্তু দ্বিগুণ উৎসাহে আরম্ভ হইয়াছে আবার। দূর হইতে তাহার কলরব কানে আসিতেছিল। বজ্রপাণি ললাটের একটা কালো শিরার উপর সন্তর্পণে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, বিপদ এই যে এ নিয়ে বেশি ঘাটাঘাটি করতে গেলে রাজ্যশুদ্ধ এমন একটা শোরগোল পড়ে যাবে যা মোটেই বাঞ্ছনীয় নয়। ময়ূর নিজের প্রাণ বাঁচাবার জন্য যদি ভেতরের কথাটা ফাঁস করে দেয়, তাহলে আমাদের অবস্থাও সঙ্গীন হয়ে উঠবে। শঙ্কর সিং এর বদলেই অন্য একজনকে রাজা খাড়া করেছি, এমনকি অভিষেক পর্যন্ত করিয়েছি। এই অভিযোগ যদি সে প্রকাশ্য দরবারে আনে, তার সদুত্তর আমাদের কাছে কি আছে? ধনঞ্জয় জিজ্ঞাসা করিলেন, এ অভিযোগ লোক বিশ্বাস করবে? বজ্রপাণি বলিলেন, বিশ্বাস না করুক, একটা সন্দেহ তো জন্মাতে পারে। ময়ূরবাহন যে প্রকৃতির লোক, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। শেষ পর্যন্ত সে উদিতকে ফাঁসিয়ে দিতে পারে, বলতে পারে আসল রাজাকে উদিত শক্তিগড়ে বন্দী করে রেখেছে।
ধনঞ্জয় বলিলেন, ও কথা যদি বলে তাহলে সে নিজের জালে নিজে জড়িয়ে পড়বে, শঙ্করকে গুম করবার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়বে। বজ্রপাণি বলিলেন, কিন্তু তাতে আমাদের কোনো লাভ হবে কি? বরং শঙ্কর সিং যদি বা এখানে বেঁচে থাকেন, তার প্রাণ সংশয় হয়ে উঠবে। গৌরী অজ্ঞাতসারে একটু অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। হঠাৎ বজ্রপাণি তাহাকে জিজ্ঞাসা করিলেন, এ যে ময়ূরবাহনের কাজ, তাতে আপনার কোনো সন্দেহ নেই? গৌরী বলিল, বিন্দু মাত্র না। সে হাসি ময়ূরবাহনের, একথা আমি হলফ নিয়ে বলতে পারি। আপনি তাকে চোখে দেখেননি? না। এক হাসি ছাড়া আপনার আর কোনো প্রমাণ নেই? না। কিন্তু বজ্রপাণি হাত তুলিয়া বলিলেন, জানি এ যে ময়ূরবাহনের কাজ, তাতে আমারও কোনো সংশয় নেই। সে ছাড়া এমন কাজ করবার দুঃসাহস উদিত সিং এরও নেই। কিন্তু কথা তো তা নয়। ময়ূরবাহনকে শাস্তি দিতে গেলে তার অপরাধ সকলের সামনে সাবুত করতে হবে। ময়ূরবাহন কি নিজের দোষ স্বীকার করবে ভেবেছ? বরঞ্চ 25টা সাক্ষী এনে প্রমাণ করে দেবে যে ও সময় সে আর এক জায়গায় ছিল। তখন তার বিরুদ্ধে আমাদের প্রমাণ কি? শুধু ওই হাসি ছাড়া আর কিছু আছে কি? ধনঞ্জয় অধীর হইয়া বলিয়া উঠিলেন, কিন্তু এত প্রমাণ খুঁজে বেড়াবাড়ি বা দরকার কি? রাজার হুকুমে যদি আমরা তাকে ধরে এনে কয়েদ করে রাখি, কিংবা যদি কোতল করি, তাহলেই বা কে কি বলতে পারি? প্রজার দণ্ডমুণ্ডের উপর রাজার সম্পূর্ণ অধিকার আছে। অন্তত আমাদের দেশে আছে। রাজা আইন মেনে চলতে বাধ্য নয়। বজ্রপাণি ক্লান্ত হাসিয়া বলিলেন, তুমি বুঝছ না ধনঞ্জয়। রাজার দণ্ডমুণ্ডের অধিকার আছে সে আমিও জানি, কিন্তু ময়ূরবাহন একজন সামান্য মজুর বা দোকানদার নয়। সে দেশের একজন গণ্যমান্য লোক। তার একজন মস্ত মুরব্বী আছে। রাজা সিংহাসনে বসে যদি তাকে ধরে এনে বিনা বিচারে কোতল করেন, তাহলে রাজ্যে কি ভীষণ অশান্তির সৃষ্টি হবে সেটা ভেবে দেখো। উদিত এই নিয়ে দেশের লোককে খেপিয়ে তুলবে, ইংরেজ গভর্নমেন্টকে এর মধ্যে টেনে আনবে। তার উপর জাল রাজার কথাটা যদি কোনো ক্রমে বেরিয়ে পড়ে, তখন ব্যাপারটা কিরকম দাঁড়াবে একবার বুঝে দেখো। কিছুক্ষণ সকলে নতমুখে নিস্তব্ধ হইয়া রহিলেন। বৃদ্ধ মন্ত্রীর অকাট্য যুক্তিজাল ভেদ করিয়া ময়ূরবাহনকে শাস্তি দেবার কোনো পন্থাই খুঁজিয়া পাইলেন না। ধনঞ্জয় জিজ্ঞাসা করিলেন, আপনি কি করতে বলেন? দীর্ঘকাল নীরব থাকিয়া শেষে বজ্রপাণি বলিলেন, আজ রাগের মাথায় মরিয়া হয়ে ওরা এই দুঃসাহসিকতার কাজ করে ফেলেছে। তাদের নৌকাখানা ডুবে না যেতেও পারত। মাঝি মাল্লারা ধরা পড়তে পারত, এমনকি স্বয়ং ময়ূরবাহনও হাতে নাতে গ্রেপ্তার হতে পারত। সুতরাং এরকম কাজ আর তারা করবে বলে মনে হয় না। এক ভয় গুপ্ত হত্যা। একে গুপ্তভাবে খুন করবার চেষ্টা করতে পারি, কিন্তু সেজন্য আমি ভয় করি না। সতর্ক থাকলে ওদিক থেকে কোনো আশঙ্কা নেই। গৌরী নড়িয়া চড়িয়া বসিয়া বলিল, রাজা হবার সুখ তো অনেক দেখতে পাচ্ছি। বজ্রপাণি বলিলেন, আমার মতে এখন কিছুদিন চুপচাপ বসে থাকাই একমাত্র যুক্তি। শঙ্কর সিং যে শক্তিগড়ে আছেন এটা আমাদের অনুমান মাত্র। সে সম্বন্ধে আগে নিঃসংশয় হয়ে তারপর তাকে উদ্ধার করবার মতলব ঠিক করা যাক। ইতিমধ্যে ময়ূরবাহনকে কোনো রকম ফাঁদে ফেলতে পারি। কথাটা অসমাপ্ত রাখিয়া তিনি অন্যমনস্কভাবে কপালের স্ফীত স্থানটায় হাত বুলাইতে লাগিলেন। গৌরী জিজ্ঞাসা করিল, কিন্তু ইতিমধ্যে শঙ্কর সিংকে উদিত যদি খুন করে? মাথা নাড়িয়া ধনঞ্জয় বলিলেন, তা করবে না। আপনি যে জাল রাজা তার একমাত্র প্রমাণ তাহলে লুপ্ত হয়ে যাবে। উদিত নিজের ভাইকে খুন করে আপনাকে গদিতে বসাবে? এত বড় পাগল সে নয়। এই সময় বাহিরে পদধ্বনি শোনা গেল। রুদ্ররূপ তাড়াতাড়ি বাহির হইয়া গেল। দ্বারের বাহিরে কিছুক্ষণ নিম্নস্বরে কথোপকথন হইল। তারপর রুদ্ররূপ ফিরিয়া আসিয়া বলিল, মাঝি মাল্লার কোনো সন্ধান পাওয়া গেল না। নৌকার জন্য ডুবুরি নামানো হয়েছিল, কিন্তু নৌকা পাওয়া গেল না। খুব সম্ভব কিস্তার স্রোতের টানে তলায় তলায় ভেসে গেছে। সকলেই নিস্তব্ধ হইয়া সংবাদ শুনিলেন। কিয়ৎকাল পরে ধনঞ্জয় একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ময়ূরবাহনের কপাল ভালো। প্রসাদের দেউড়িতে মধ্যরাত্রির ঘণ্টা বাজিল, কিন্তু কাহারও কানে
সেটা পৌঁছিল না। সকলে নিজ নিজ চিন্তায় নিমগ্ন রহিল। বাহিরে আবার পদশব্দ হইল। এবার পদশব্দ অপেক্ষাকৃত লঘু, অন্দরমহলের দিক হইতে আসিল। রুদ্ররূপ আবার বাহিরে গেল। অল্পকাল পরে ফিরিয়া আসিয়া গৌরীর কানে কানে কি বলিল। গৌরী চমকিয়া উঠিয়া বলিল, কি? চম্পা আমার জন্য জেগে বসে আছে? সত্যিই তো, আমি না ঘুমোলে যে সে বেচারির ঘুমোবার হুকুম নেই। কচি মেয়েটার উপর কি অত্যাচার দেখো দেখি। না, কালই আমি ওকে ওর বাপের কাছে পাঠিয়ে দেব। এখন তোমরা মন্ত্রণা শেষ করো সর্দার, আমি চললাম বলিয়া উঠিয়া দাঁড়াইল। ধনঞ্জয় উঠিয়া অর্ধপথেই একটা হাই নিরুদ্ধ করিয়া বলিলেন, চলুন, আমিও আপনার সঙ্গে যাই। আজ রাতটাও আমাকে বসেই কাটাতে হবে। গৌরী বাধা দিয়া বলিল, না না সর্দার, তুমি ভারী ক্লান্ত হয়েছ, যাও নিজের বাড়িতে একটু বিশ্রাম করে নাও গে। তোমার বদলে রুদ্ররূপ আমার কাছে থাকবেক্ষণ। ধনঞ্জয় বলিলেন, তা হয় না, আমাকেই থাকতে হবে। গৌরী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আমি হুকুম দিচ্ছি সর্দার, তুমি এই মুহূর্তে বাড়ি গিয়ে বিশ্রাম করো গে। বেলা 8টার আগে বিছানা ছেড়ে উঠবে না। যাও, রাজার আদেশ, বিরক্তি করো না। গৌরী পরিহাসের ভঙ্গিতেই কথাটা বলিল বটে, কিন্তু এই পরিহাসের অন্তরালে যে সত্যকার একটা জোর আছে তাহা ধনঞ্জয়ও অনুভব করিলেন। এই বাঙালি যুবকটিকে তাহারা রাজা সাজাইয়াছেন বটে, কিন্তু ইহার যে একটা অত্যন্ত জোরালো স্বাধীন ইচ্ছা আছে, সকল সময় ইহাকে লইয়া পুতুল খেলা চলিবে না, তাহার প্রথম ইঙ্গিত পাইয়া ধনঞ্জয় ও ভার্গব দুজনেই সবিস্ময়ে তাহার দিকে চাহিলেন। ধনঞ্জয় জিজ্ঞাসুভাবে ভার্গবের দিকে ফিরতেই তিনি মৃদুস্বরে বলিলেন, উনি ঠিক বলেছেন, তুমি যাও, তোমার বিশ্রাম করা নিতান্ত দরকার। রুদ্ররূপ আজ ওর প্রহরীর কাজ করুক। ধনঞ্জয় গৌরীর দিকে ফিরিয়া ফৌজি সেলুট করিয়া বলিলেন, জো হুকুম। তাহার চোখের দৃষ্টিতে যদি বা একটু শ্লেষের আভাস পাওয়া গেল, কণ্ঠস্বরে তাহার লেশমাত্র ধরা পড়িল না। গৌরী একটু হাসিল, তারপর রুদ্ররূপের স্কন্ধে হাত রাখিয়া ঘর হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। সিংহরের রাজপ্রসাদে যখন এইরূপ মন্ত্রণা শেষ হইতেছিল, বেদপুরের রাজ অন্তঃপুরেও একটি শয়নকক্ষে তখন সখিতে সখিতে গোপন মন্ত্রণা চলিতেছিল। মন্ত্রণা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকারের। শয়নকক্ষের নিভৃত নির্জনতায় দুইটি অন্তরঙ্গ সখিতে যে সকল মনের কথা হয় তাহা সাধারণের শ্রোতব্য নয়, তবু সত্যের অনুরোধেই তাহার শুধু প্রকাশ করিতে হইতেছে। কস্তুরীর শয়নকক্ষ হইতে অনেক রাত্রে নিদ্রালু সখীরা একে একে প্রস্থান করিলে পর কৃষ্ণ বলিল, এবার ঘুমো, আলো নিভিয়ে দিই। শয়নঘরে দুইটি পালঙ্ক, একটিতে কস্তুরী শয়ন করে, অন্যটিতে প্রিয় সখী কৃষ্ণা। কস্তুরী শুইয়া পড়িয়াছিল। কৃষ্ণা তখনও চুলের বিনুনি খুলিতে খুলিতে ঘরে অলসভাবে ঘুরিতেছিল। কস্তুরী বলিল, আর একটু থাক, তোর বুঝি ঘুম পাচ্ছে? কৃষ্ণা একটা হাই গোপন করিয়া বলিল, হাঁ। মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিল, তোমার বুঝি আজ আর চক্ষে ঘুম নেই? কৃষ্ণার দিকে চাহিয়া একটু সলজ্জ হাসিল। কৃষ্ণা নিজের পালঙ্কে গিয়া বসিল, বলিল, কি ভাবা হচ্ছে জানতে পারি কি? কিছু না, তুই খানিক আমার কাছে এসে শো। কৃষ্ণা চোখে দুষ্টুমি ভরিয়া বলিল, এরই মধ্যে আর একলা শুতে ভালো লাগছে না? দূর হ পোড়ামুখী। দূর তো হবই, তখন কি আর আমাকে ঘরে ঢুকতে দেবে? তুই না হয় তখন বিজয়লালের ঘরে যাস। তাই যাব। তুমি চলে গেলে আর আমি এ মহলে থাকবো ভেবেছ? হঠাৎ কৃষ্ণার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। কস্তুরী দুই হাত বাড়িয়ে বলিল, আয় কৃষ্ণা। আচ্ছা, আলোটা নিবিয়ে দেই। আলো নিবাইয়া কৃষ্ণা কস্তুরীর পাশে আসিয়া শয়ন করিল। দুই সখী কিছুক্ষণ নীরব হইয়া রহিল। তারপর কৃষ্ণা বলিল, আচ্ছা, বিয়ের পরও তো তুমি এ বাড়িতে থাকতে পারো, তখন তো দুই রাজ্যই এক হয়ে যাবে। তিনি কি তোমাকে এখানে থাকতে দেবেন না? কস্তুরী জবাব দিল না।
কৃষ্ণা আবার নিজ মনেই বলিল, না, তা কি করে দেবেন? তাকে তো সিংগড়েই থাকতে হবে, আর তোমাকে ছেড়েও তিনি থাকতে পারবেন না। এ বাড়ি তখন শূন্য হয়ে পড়বে। কৃষ্ণার গলা জড়াইয়া কস্তুরী বলিল, তখন তুই এই মহলে থাকিস, আমি রোজ কিস্তা পার হয়ে তোকে দেখে যাব। কৃষ্ণা বলিল, তা কি হবে? তোমার মালিক যেমন তোমাকে নিজের রাজ্যে নিয়ে যাবেন, আমার মালিকও তো আমাকে নিজের ভাঙা কুঁড়ে ঘরে নিয়ে যাবে। কস্তুরী বলিল, সেই ভাঙা কুঁড়ে ঘরে যাবার জন্য তোর প্রাণ কি করছে তা যদি না জানতাম, তাহলে কি তোকে আমি ছেড়ে দিতাম কৃষ্ণা? আমার সঙ্গে নিয়ে যেতাম। দুই সখীতে অনেকক্ষণ নীরবে শুইয়া রহিল। শেষে একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস দমন করিয়া কৃষ্ণা বলিল, ও কথা থাক, ভাবলেই মন খারাপ হয়ে যায়। আজ কেমন দেখলে বলো? কাকে? আহা, বুঝতে পারিনি যেন। কস্তুরী একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আগে তুই বল, তোর কেমন লাগলো? আমার আর কেমন লাগালাগি কি? ভালো লাগলেও তুমি তো আর প্রাণ ধরে কাউকে ভাগ দিতে পারবে না। ভাগ চাস? চাইলেও অন্যায় হয় না। কেন? আমার প্রিয় সখীকে তিনি যে কেড়ে নিয়ে যাচ্ছেন, তার বদলে আমায় কি দিয়েছেন? খালি শাস্তি দেবেন বলে ভয় দেখিয়েছেন। কস্তুরী ধরা গলায় বলিল, তোর সখীকে তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কৃষ্ণা, এ জন্মে নয়। এ জন্মে নয়? ঠিক ঠিক। আচ্ছা, আমিও তবে আর কিচ্ছু চাই না। আমার সখী আর আমার বিজয়লালের কুঁড়েঘর যতদিন আমার কাছে আছে, ততদিন আমি স্বর্গও চাইনি। এবার তবে বল, তোর কেমন লাগলো? কৃষ্ণা অনেকক্ষণ উত্তর দিল না। তারপর আস্তে আস্তে যেন চিন্তা করিতে করিতে বলিল, দেখো, ওর নামে অনেক কথাই আমাদের কানে এসেছে। কথাগুলো এতদিন অবিশ্বাস করবারও কোনো কারণ হয়নি। রাজপুত্রেরা বেশিরভাগই তো ওই রকম হয়ে থাকেন, কিন্তু আজ তাকে দেখে মনে হলো তার সম্বন্ধে যা শুনেছিলাম তার অধিকাংশই মিথ্যে কথা। কস্তুরী বলিয়া উঠিল, সব মিথ্যে কথা কৃষ্ণা, একটা কথাও সত্যি নয়। কৃষ্ণা বলিল, হ্যাঁ, দেখো, এক বিষয়ে আমরা গৃহস্থর মেয়েরা রানীদের চেয়ে সুখী, আমরা স্বামীকে পুরোপুরি পাই। তাই তোমার কথা ভেবে মনকে চোখ ঠারছিলাম বটেই, কিন্তু প্রাণে আমার সুখ ছিল না। আজ একটিবার মাত্র ওকে দেখে আমার প্রাণে শান্তি ফিরে এসেছে। বুঝেছি আমার এই অনাগ্রাত ফুলটি সত্যিই মহেশ্বরের পায়ে পড়বে। কস্তুরী নীরবে উদ্বেলিত হৃদয়ে এই অমৃততুল্য কথা শুনিতে লাগিল। তাহার মনে হইল কৃষ্ণাকে এত মিষ্টি কথা বলিতে সে আর কক্ষনো শুনে নাই। মাটির ঠাকুরকে অভ্যেস মতো পূজা করিতে বসিয়া যাহারা অপ্রত্যাশিতভাবে জীবন্ত হৃদয় দেবতাকে সম্মুখে পায়, তাহাদের মনের ভাব বুঝি এমনই হয়। কৃষ্ণা বলিতে লাগিল, পুরুষ মানুষ মন্দ কি ভালো তার চোখের চাহনি দেখে ধরা যায়। আজ উনি তোমার দিকে চাইলেন, মনে হলো যেন চোখ দিয়ে তোমায় আরতি করলেন। যার মনে স্ত্রীলোক সম্বন্ধে লোভ আছে, সে অমন করে চাইতে পারে না। সত্যি বলছি, ওর সম্বন্ধে কোনো কথাই আর আমার বিশ্বাস হয় না। অর্ধরুদ্ধ কণ্ঠে কস্তুরী বলিল, আমারও না। যতদিন দেখিনি ততদিন মনে হতো হয়তো সত্যি, কিন্তু এখন এখন আমার সখীর জীবন যৌবন সফল হলো। কবি গেয়েছেন জানো তো, তব যৌবন যব সুপরক সঙ্গ। অতঃপর দুইজনে বহুক্ষণ নীরব হইয়া রহিল। শেষে কৃষ্ণা জিজ্ঞাসা করিল, কি ভাবছ? কস্তুরী থামিয়া থামিয়া বলিল, ভাবছি একটা কথা। কি কথা? বলবো না। লক্ষ্মীটি, বলো, আমার কাছে মনের কথা লুকোলে কিন্তু ভারী রাগ করব। কৃষ্ণার বুকে মুখ গুজিয়া মৃদু অপুষ্ট স্বরে কস্তুরী বলিল, ভাবছি আবার কবে দেখতে পাবো? কৃষ্ণা কলকণ্ঠে হাসিয়া উঠিল, এখনো যে 3 ঘন্টা হয়নি, এরই মধ্যে আর না দেখে থাকতে পারছো না?
কস্তুরী বলিল, তুই যে বিজয়লালকে রোজ দেখিস, একদিন যদি ঘোড়ায় চড়ে তোর জানলার সামনে এসে না দাঁড়ায় তাহলে সারাদিন ছটফট করে বেড়াস, সে বুঝি কিছু নয়? আমার কথা ছেড়ে দাও, আমার বদঅভ্যাস হয়ে গেছে, কিন্তু তোমার এরই মধ্যে এখনই দেখেছো আবার এখনই দেখবার জন্য পাগল। তুমি যে শকুন্তলাকেও হার মানালে। কতটুকুই বা দেখেছি? কেন, আর একটু বেশি করে দেখে নিলেই পারতে, তখন তো কেবলই পালাই পালাই করছিলে। আমার যে লজ্জা করছিল। তা আমি কি করব, এখন লজ্জার ফল ভোগ করো। কৃষ্ণা, সত্যি বল, আবার কবে দেখা হবে? বিয়ের রাত্রে। কস্তুরী চুপ করিয়া রহিল। কৃষ্ণা তাহার মনের ভাব বুঝিয়া বলিল, অতখানি বুঝি সবর সইবে না? তার আগেই দেখতে হবে। বেশ, মন্ত্রীমশাইকে বলি তিনি রাজাকে নিমন্ত্রণ করে পাঠান। দূর, সে কি ভালো হবে? কেন, মন্দই বা কি হবে? তিনি আজ যেভাবে এসেছিলেন তাতে আমরা তাকে সমুচিত সম্বর্ধনা করতে পারিনি, তাই তাকে যদি এবার নিমন্ত্রণ করে আনা হয় তাতে দোষ কি হবে? কস্তুরী নীরব রহিল দেখিয়া কৃষ্ণা বুঝিল ইহাও তাহার মনোপুত নয়। বলিল, এতেও মন উঠছে না? তবে কি চাই খুলে বলো না। কস্তুরী বলিল, আর আমি বলতে পারি না, বুঝছিস তো। কি? তুই একবার দেখা। কৃষ্ণা হাসিল, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে কেউ জানবে না, এই তো? কস্তুরী মৌন। কৃষ্ণা তখন বলিল, আচ্ছা, তা আর শক্ত কি, শুধু একবারটি দেখা নিয়ে তো কথা। উনি কিস্তার জলবিহার করতে বেরুবেন, তার বন্দোবস্ত করছি। তুমি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তাহলে হবে তো? কৃষ্ণা, তুই বড্ড জ্বালাস। তার মানে শুধু দেখলে মন ভরবে না, দেখা দেওয়াও চাই, কেমন? কস্তুরী কৃষ্ণাকে জড়াইয়া ধরিয়া চুপ করিয়া রহিল, কোনো কথা বলিল না। বুঝেছি, কিন্তু কাজটি তো সহজ নয়, একটু ভাবতে হবে। তা ভাব না, কে বারণ করেছে? কিন্তু আজ নয়, ওদিকে সকাল হতে চললো, হুঁশ আছে? এবার ঘুমিয়ে পড়ো। কৃষ্ণা উঠিয়া পড়িল, নিজের শয্যায় গিয়া শুইবার উপক্রম করিয়া বলিল, কিন্তু আমার একার বুদ্ধিতে বোধ হয় কুলোবে না, আরেকজনের সাহায্য চাই। কার? আমার একজন মন্ত্রী আছে, তার। কস্তুরী হাসিয়া বলিল, তা বেশ তো, কাল বাড়ি জানা, অনেকদিন তো যাসনি। কৃষ্ণা বলিল, ওহ কি দরদ, অনুমতি দিতে একটুও দেরি হলো না। বলিয়া কৃষ্ণা শুইয়া পড়িল। একটা কৌতূহল কস্তুরীর মনটাকে চঞ্চল করিয়া তুলিল। সে জিজ্ঞাসা করিল, আচ্ছা কৃষ্ণা, তুই বিজয়লালকে খুব ভালোবাসিস? কেন বল দেখি। সবসময় তার কথা ভাবিস? হ্যাঁ। আচ্ছা, দেখা হলে কি করিস? হাসি, কথা কই, গল্প করি। আর? আর কিছু না, ওই পর্যন্ত। একটু থামিয়া বলিল, একদিন শুধু পান দিতে গিয়ে হাতে হাত ঠেকে গিয়েছিল। সেটি বুঝি মনে গেঁথে রেখেছিস? কৃষ্ণা চোখ বুজিয়া আবার সেই স্পর্শটা নতুন করিয়া অনুভব করিয়া লইল। বলিল, ইচ্ছে করে মনে গেঁথে রেখেছি তা নয়, ভুলতে পারা যায় না। কস্তুরী একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল, তারপর বলিল, আচ্ছা, এবার ঘুমো। দুজনেই ঘুমাইবার চেষ্টা করিল, কিন্তু ঘুম সহসা আসিল না। দীর্ঘকাল এইভাবে কাটিবার পর কৃষ্ণা একবার জিজ্ঞাসা করিল, ঘুমোলে? না, কেন? একটা কথা ভাবছি। কি কথা? তোমাদের দেখা সাক্ষাৎ আমি ঘটাতে পারি, কিন্তু লোক জানতে পারলে তোমার নিন্দে হবে। এবার কস্তুরীর কণ্ঠে রানীর সতেজ অভিমান প্রকাশ পাইল। সে বলিল, আমার মালিকের সঙ্গে আমি যদি দেখা করি, কার কি বলবার আছে? আর আমার কাজে সমালোচনাই বা করে কে? এই অসহনশীলতা কৃষ্ণ অন্ধকারে মুক্তি পিয়া হাসিল, বলিল, তা ঠিক। কাল তাহলে আমি বাপের বাড়ি যাব? হ্যাঁ। আচ্ছা,
আজ তবে আর কথা নয়। দুই সখী পাশ ফিরিয়া শুইল। শুনছিলেন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ঝিন্দের বন্দি তৃতীয় পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। আমার গল্প আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। আপনাদের পছন্দের কোনো গল্প থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এই পর্বের পরবর্তী পর্বের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই পর্বের ডেসক্রিপশন বক্সে। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গল্প দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটায় অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।